আগস্টে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 11%। এছাড়া টানা 3 বছর ধরে কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানিও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ আসছে না, তাই সহসাই বাড়ছে না মূলধনী যন্ত্রপাতি আমদানি। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। গত আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খেলাপি ঋণ বেড়ে বিপাকে পড়ে ব্যাংকগুলো, যার প্রভাব পড়ে আমদানিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সদ্য শেষ হওয়া 2024-25 অর্থবছরে দেশে আমদানির জন্য এলসি খোলা বেড়েছে 1%-এরও কম। আর চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয়েছে $4.88 বিলিয়ন, যা গত বছরের চেয়ে প্রায় $600 মিলিয়ন বা প্রায় 11% কম। এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড চলতেছে। এখন 1 বছর হলো, 12-13 মাস। পরবর্তীতে যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে তখন আবার একটা স্মুথলি চলবে এবং ব্যাংকিং সেক্টরে তখন একটা গতি সঞ্চার হবে। বিনিয়োগ না থাকায় কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানির চাহিদা ব্যাপক কমেছে। 2024-25 অর্থবছরে মূলধনী যন্ত্রপাতির আমদানি নেমে আসে $175 কোটি, যা আগের অর্থবছরের চেয়ে $59 কোটি কম। আর 2022-23 অর্থবছরে এ খাতে আমদানি প্রায় 24% কম হয়। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হতে পারে বলছেন ব্যবসায়ীরা। লন্ডারিংটা ডেফিনেটলি কমেছে, যার কারণে আপনি এখানে এই ফিগারটা দেখছেন যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে, বাট সেটা কিন্তু আপনার অ্যাজাম্পশনের মাপকাঠি হতে পারে না। মাপকাঠি হতে হবে আপনার ব্যবসা বান্ধব বা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখে। নির্বাচিত সরকার আসলে বিনিয়োগ কিছুটা বাড়ার সুযোগ তৈরি হবে বা বাড়বে। তবে তবে গ্যাস সংকট সহ বিদ্যুৎ সংকটের যে সমস্যাগুলি আছে, ব্যাংকিং যে সমস্যাগুলি আছে, এগুলির যদি সমাধান না হয় তাহলে বিনিয়োগ খুব একটা বাড়বে বলে মনে হয় না। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান কমে আরও তীব্র হতে পারে বেকারত্ব, আর তা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতায় ঝুঁকি তৈরি করতে পারে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। জনাব কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম 2023-22 সাল থেকে কিন্তু বেসরকারি ঋণের যে প্রবৃদ্ধি সেটা নিম্নমুখী হচ্ছিল, এবং গত বছরের আগস্টের পরে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিল্প কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক অসন্তোষ এবং নতুন করে যে শিল্প উদ্যোগ সেগুলোরও অভাব দেখা গেছে। আপনাদের বিভিন্ন গবেষণায় সেই তথ্যগুলো উঠে এসেছে। আপনারা পরিস্থিতিকে কিভাবে পর্যালোচনা করছেন? আসলে বিনিয়োগের ক্ষেত্রটা কিন্তু অনেকটাই হতাশাজনক অবস্থায় পর্যবসিত হয়েছে, এবং একদিকে উচ্চ সুদের হার, কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, অন্যদিকে যে শিল্প অস্থিরতা, বিশেষ করে যে শিল্পাঞ্চলগুলোতে আমরা দেখলাম এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটু আশার সঞ্চার হয়েছিল আমাদের মনে, যে না এখন হয়তো কর্মসংস্থানের একটা নতুন ক্ষেত্র তৈরি হবে, শিল্পায়ন আরো গতি পাবে। কিন্তু দেখা গেল যে এই অস্থিরতার কারণে কিন্তু আসলে এই অনেকেই আসলে মুখ ফিরিয়ে নিয়েছেন এখান থেকে, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, এবং বন্ধ কারখানাগুলো খোলার তেমন কোনো উদ্যোগ নেই। আমরা আশা করেছিলাম যে এখানে হয়তো প্রশাসক বসিয়ে হলেও কিছু শিল্প কারখানা খুলবে, তো সেটিও কিন্তু হয়নি। আলটিমেটলি যেটা হয়েছে যে এখন আসলে বিনিয়োগে অনেকটাই হতাশা, এবং প্রবৃদ্ধির কারণে কম, কর্মসংস্থানও কম। এবং একই সঙ্গে আমাদের এই যে যে আমদানির ক্ষেত্রেও যদি আমরা একটু দেখি, তাহলে সেই ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতির আমদানি সেটাও হতাশাজনক। তার কারণ যেহেতু এই শিল্পায়ন যেটিকে বলা হয়, তো সেটি হচ্ছে না সেভাবে, আর একই সঙ্গে যে বন্ধ কারখানাগুলো খুলছে না, তো এই সমস্ত কারণে আসলে ওই দিকেও কিন্তু ওই ডাইনামিজমটা আমরা লক্ষ্য করছি না। আরেকটা বিষয় উঠে এসেছে প্রতিবেদনে, সেটা হচ্ছে যে সামগ্রিকভাবেই আমদানির যে এলসি নিষ্পত্তি সেটা কিন্তু প্রায় 11% কমেছে আগস্টে, আগের বছরের তুলনায় যা $60 কোটি কম। এইটা মূলত কী জন্য হচ্ছে? এবং বাংলাদেশ ব্যাংক, আমরা লক্ষ্য করেছি ইদানিং যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে বেশ আগ্রহী এবং বেশ জোর দিচ্ছে। বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আমদানির চাহিদাটা যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে তো ডলারের উদ্বৃত্ত থাকবে, এবং ডলার বাজারে যদি উদ্বৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ডলারের দাম পড়ে যাবে। এবং ডলারের দাম পড়লে আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যারা এক্সপোর্টার তারা কিন্তু ডিসকারেজড হয়। তো ওই কথা চিন্তা করে আমার ধারণা যে ডলারের দাম যাতে স্থিতিশীল থাকে এই জন্য আসলে একটা ওপেন মার্কেট অপারেশন করছে, যেটা বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলার কাজ। তো সেটি হচ্ছে। আর ডলারের দাম কমলে হয়তো আমদানিকারকরা সুবিধা পেতেন কিছুটা, কিন্তু সেই বিষয়টাও হচ্ছে না এখন। এখন সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই আমদানির যে ক্ষেত্রে যে এলসি, মানে এই যে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে জুলাই আগস্টে সেখানে কিন্তু এই 8% একটু বেশি হয়েছে। এলসি খোলা হয়েছে, কিন্তু এলসি নিষ্পত্তির ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে না, যতটুকু খোলা হয়েছিল ততটুকু নিষ্পত্তি হচ্ছে না, আর পুরো গিয়ে পড়ছে কিন্তু আসলে এই আমদানির যে
যন্ত্রপাতি যেগুলো মানে এই মূলধনী যন্ত্রপাতি সেটার উপরে, মানে সেখানে হচ্ছে নেগেটিভ গ্রোথ। এটা একটা বড় উদ্বেগের বিষয়। একদিকে হচ্ছে যে বন্ধ হয়ে যাচ্ছে শিল্প কারখানা, বিনিয়োগ কম, অন্যদিকে নতুন করে যে আসলে শিল্প কারখানায় যে যন্ত্রপাতি বসানো এবং উৎপাদনের পরিসর বাড়ানো, তো সেটার কাজ তো করবে মূলত মূলধনী যন্ত্রপাতি, তো সেখানে আমরা নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছি। আর একটা বড় চিন্তার বিষয় হচ্ছে কি যে আমরা যদি এই প্রথম 2 মাসের একটু হিসাব দেখি আর কি এলসির, তো সেখানে দেখা যাবে যে ভোগ্য পণ্যের ক্ষেত্রে বিপুল পরিমাণে গ্রোথ হয়েছে। কিন্তু যে মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে এলসি খোলার গ্রোথ হয়েছে মাত্র 0.72%। আবার একই সঙ্গে মধ্যবর্তী পণ্য যেটা আসলে তার মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে, কিন্তু তার মধ্যে কিন্তু এই যে যন্ত্রপাতির যে যন্ত্রাংশ, সেই যন্ত্রাংশটাও পড়ে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 11.62% হচ্ছে নেগেটিভ গ্রোথ হয়েছে। তার মানে কি, মানে হলো যে আসলে শিল্পায়নের জন্য বা এই যে কারখানাগুলোতে যে উৎপাদন বাড়ানো, সেখানে কর্মসংস্থান তৈরি, যে বিনিয়োগ, তো এই জায়গাগুলোর মধ্যে কিন্তু এই এলসি থেকেই খবর পাওয়া যাচ্ছে যে সেখানে ভালো কিছু হচ্ছে না। তো এইটাই আসলে চিন্তা এবং উদ্বেগের বিষয়। ব্যবসায়ীরা যে কথা বলছেন যে দ্রুত যদি নির্বাচন হয়ে যায় এবং একটি স্বস্তিদায়ক পরিবেশ পাওয়া যায় তাহলে হয়তো বিনিয়োগ পরিস্থিতি ঘুরে দাঁড়াতে পারে। আপনি কিভাবে দেখছেন বিনিয়োগ ও কর্মসংস্থান সচল হতে কত সময় লাগতে পারে? না, সেটা অবশ্যই একটা ইতিবাচক প্রভাব পড়বে। তার কারণ যখন নির্বাচনটা হয়ে যাবে, তখন এই সরকার তখন কি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিনিয়োগকারী রয়েছেন, উদ্যোক্তা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে কিন্তু ওই কথাবার্তাটা বা আলাপ আলোচনাটা হচ্ছে না। এই কারণেই আসলে ব্যবসায়ীরা তাদের মনের দুঃখের কথা বলতে পারছেন না কোনো জায়গাতে। এফবিসিসিআই নির্বাচন হচ্ছে না, তো যার ফলে এই যে কানেক্টিভিটি বিটুইন বিজনেস পিপুল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, স্পেশালি দ্য অ্যাডভাইজারি কাউন্সিল, তো সেটার অভাবের কারণে কিন্তু দেখা যাচ্ছে কি যে ব্যবসায়ীরা যে তাদের হতাশার কথা, তাদের অভাব অভিযোগ সেটা বলতে পারছেন না। তো এই সমস্ত কারণেই দেখা যাচ্ছে যে বিনিয়োগটা সেভাবে হচ্ছে না। এই নির্বাচন হয়ে গেলে আমার ধারণা যে তখন কিন্তু এই কথাবার্তা আলাপ আলোচনা সেগুলো হবে, এবং হলে তখন কিন্তু এই যে যেমন কন্ট্রাকশন মার্কেট পলিসি, সেখান থেকে বের হয়ে আসতে পারবো আমরা, সুদের হার কমবে এবং এই যে ব্যবসার যে খরচ সেগুলো কমবে। এবং আরেকটা যেটা ঘটনা ঘটবে সেটা হলো যে বৈদেশিক বিনিয়োগে কিন্তু এখন একটা স্থবিরতা রয়েছে, তো সেটাও কেটে যাবে। তার কারণ বাংলাদেশ থেকে তখন বিজনেসম্যান একটা পজিটিভ সিগন্যাল দিবেন পৃথিবীকে, যে একটা ব্যবসায়িক পরিবেশ তৈরি হয়েছে। তো সেইভাবে করে আমার ধারণা যে নির্বাচনের পরে হয়তো একটা ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে। ধন্যবাদ জনাব মাহফুজ কবির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। করফাকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এনবিআর মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোর গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার কথা জানানো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের কর অডিট, ইন্টেলিজেন্স এবং ইনভেস্টিগেশন বিভাগ থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা টিম গঠন, কার্যপদ্ধতি তৈরি এবং ফাঁকি দেয়া কর পুনরুদ্ধারে কার্যক্রম গ্রহণের জন্য কমিটির অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, গণমাধ্যমে প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা মাজা বা কাটাছেঁড়া করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় অস্বাভাবিক পরিমাণ নিট সম্পদ প্রদর্শনের ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম ইনভেস্টিগেশন কার্যক্রম শুরু করবে। ইসলামী ব্যাংকে অবৈধভাবে এস আলমের হস্তক্ষেপে নিয়োগ হওয়া কর্মীদের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। এছাড়া ব্যাংক ও গ্রাহকদের স্বার্থে ওএসডি করে রাখা কর্মীদের চাকরিচ্যুতি করার দাবিও জানায় সংগঠনটি। সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তারা বলেন, এস আলম 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগ দিয়েছে কয়েক হাজার কর্মী। কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া জাল জালিয়াতি করে চট্টগ্রামের পটিয়াসহ বিভিন্ন এলাকার এসব কর্মী অবৈধভাবে নিয়োগের মাধ্যমে নানা ধরনের অনিয়ম দুর্নীতি করেছে বলেও অভিযোগ তাদের। তারা বলেন, অবৈধভাবে নিয়োগ হওয়া কর্মীদের বরখাস্ত করলে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়বে। একই সাথে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। রপ্তানি ও রেমিটেন্স খাতে প্রণোদনায় 2000 কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার জন্য 1000 কোটি টাকা এবং রেমিটেন্সে প্রণোদনার জন্য 1000 কোটি টাকা ছাড় করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত দুটি চিঠি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয় অর্থ বিভাগ থেকে, যার প্রেক্ষিতে সংস্থাটি বাংলাদেশ ব্যাংকের অনুকূলে এ অর্থ ছাড় করে।
চলতি অর্থ বছরের বাজেটে রপ্তানি প্রণোদনায় 9,025 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে প্রবাসী আয়ের বিপরীতে 2.5% প্রণোদনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে 1,000 কোটি টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থ বছরে বিদেশ থেকে রেকর্ড প্রায় $30.33 বিলিয়ন অর্থ পাঠায় প্রবাসীরা। প্রবৃদ্ধির ধারাবাহিকতা চলতি অর্থ বছরেও অব্যাহত রয়েছে। চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি দল আবারও ঢাকায় আসছে। 29 অক্টোবর 2 সপ্তাহের সফরে আইএমএফ প্রতিনিধি দল ঢাকায় আসবে। 7 কিস্তিতে 3.5 বছরে আইএমএফ $470 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। 5 কিস্তিতে মোট পাওয়া গেছে $364 কোটি। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড়ের আগে বিদেশি ঋণ নেয়ার সীমা, জ্বালানি ও সার আমদানির বকেয়া পরিশোধ, রাজস্ব আদায় পরিস্থিতি পর্যালোচনা করবে আইএমএফ। এখন পর্যন্ত নিট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বকেয়া পরিশোধের মতো সূচকে ভালো অবস্থানে থাকলেও জুন পর্যন্ত 4,43,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ঘাটতি ছিল 65,000 কোটি টাকা। এর আগেও এনবিআর 3 বার রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। তাই এ শর্তের বিষয়ে আবারও আইএমএফ পর্ষদের অব্যাহতি দরকার হবে। প্রথমবারের মতো ঢাকায় শুরু হচ্ছে সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিট। রোববার রাজধানীর গুলশানে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। এ সময় সৌদি বাংলাদেশ চেম্বারের সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, শক্তিশালী বাণিজ্যিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক তৈরি করতেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। অংশ নেবেন বাংলাদেশি ব্যবসায়ী ও সৌদি আরবের ব্যবসায়ী নীতি নির্ধারকরা। আয়োজকরা বলেন, সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। বিশেষ করে তৈরি পোশাক, জনশক্তি, তথ্য প্রযুক্তি খাতে বিশাল সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের ওপর নির্ভরতা কমানো যাবে। 6 থেকে 8 অক্টোবর 3 দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে রাজধানীর শেরাটন হোটেলে। আমরা যদি সৌদি আরবটাকে অ্যাজ এ প্রাইম একটা আমাদের অল্টারনেটিভ মার্কেট চ্যানেল হিসাবে আমরা যদি ট্রিট করি, তাহলে আমাদের এটার অ্যাডভান্টেজ বহুত বেশি আমরা পাবো, আমাদের ব্যবসায়ীরা পাবে, আমাদের নেক্সট জেনারেশনরা পাবে। সচিবালয় সহ সারা দেশে পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে নজরদারি শুরু করেছে পরিবেশ মন্ত্রণালয়। চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এরপর আগামী 1 জানুয়ারি থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ সব ধরনের প্লাস্টিক সামগ্রী ব্যবহার নিষিদ্ধ থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের এমন সব তথ্য দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহারকে নিষিদ্ধ করে মনিটরিং করা হচ্ছে। পলিথিন সহ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারকে নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে কর্মকর্তা, কর্মচারী এবং অতিথিদের পলিথিন নিয়ে ঢুকতে দেয়া হয়নি। আজকে থেকে নিয়ে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত আমরা নজরদারিটা করব। আশা করি 1 জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণভাবে একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত হবে। উৎপাদন নিয়ন্ত্রণ, ব্যবহার নিয়ন্ত্রণ, এই সবগুলোকে একটা নির্দিষ্ট সময়ের ভিতর ধরে আমরা চেষ্টা করছি মানুষ যাতে এখান থেকে সরে আসে। এক সপ্তাহের ব্যবধানে আরেক দফা বেড়ে দেশের বাজারে স্বর্ণের দাম নতুন উচ্চতায়। ভরি প্রতি 2,229 টাকা বেড়ে 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 1,97,577 টাকায়। দেশের ইতিহাসে এটি স্বর্ণের সর্বোচ্চ দর। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্বর্ণের দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানায়। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বাড়ায় এমন সমন্বয় করা হয়েছে। নতুন দাম অনুযায়ী রোববার থেকে বাজারে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,88,595 টাকা, 18 ক্যারেট 1,61,651 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি 1,34,253 টাকায় বিক্রি হচ্ছে। 29 সেপ্টেম্বর স্বর্ণের দাম বেড়ে ছাড়ায় 1,95,000 টাকা। চলতি বছর মোট 60 বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। ঝিনাইদহে পাটের ভালো ফলন ও আশানুরূপ দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকদের মুখে। নিয়মিত বৃষ্টির কারণে রোগবালাই ও পাট জাগ দিতে কোনো ঝামেলা না হওয়ায় মানও ভালো হয়েছে।
বাজারে মন প্রতি পাট বিক্রি হচ্ছে ৩,৫০০ টাকা দরে। চলতি মৌসুমে ঝিনাইদহের ৬ উপজেলায় ২০,২২৯ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় পাট জাগের জন্য ডোবা, খাল, বিল, পুকুর ভাড়া করতে হয়নি চাষিদের। আশপাশের পানিতেই দিতে পেরেছেন জাগ। ফলে পাট ধোয়ার খরচ কমার পাশাপাশি পাটের রঙও ভালো হয়েছে। চাষিরা বলছেন বেশিরভাগ পাট বিক্রি হয়ে গেছে, তবে বেশি দামের আশায় কিছু পাট মজুত করেছেন তারা। আগে পাশে কাটিয়েছি, আর ওই ৩৯০০, ৩৬০০, ৩৭০০ এরকম বেচেছি। আমার পাটের খরচ হয়েছে টোটাল ৭৩,০০০, তাতে বিক্রি করেছি আপনার হচ্ছে ১,৪০,০০০ পাট হয়েছে। তা ওই বিক্রি করলাম আছে আপনার ওই ৩৭০০, ৩৫০০ এরকম রেটেই বেচেছি। এবার বৃষ্টিপাত ভালো হওয়ায় পাটের বাম্পার ফলন হয়েছে। শুকনো পাটের রং ভালো আসায় দামও মিলছে ভালো, জানিয়েছে কৃষি অধিদপ্তর। ভালো বৃষ্টিপাত হওয়াতে পাট জাগ দেওয়ায় কৃষকের কোনো অসুবিধা হয়নি এবং বাজার দর খুবই ভালো, ৩৫০০ থেকে ৩৮০০ টাকা মন। এজন্য কৃষক পাট চাষ করে আনন্দিত। দেশে বাড়ছে পাটের বহুমুখী ব্যবহার, সঙ্গে বাড়ছে পাটের চাহিদা। পাট জাগ সহ নানা বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তাল মেঘনা আর পদ্মা পাড়ি দেওয়া লাগে নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। প্রতিদিন এভাবে ২৫০ ট্রলারে ১০,০০০ মানুষ যাতায়াত করে। এরা চাঁদপুরের ৩টি উপজেলার চরাঞ্চলের বাসিন্দা। বিকল্প না থাকায় ট্রলারই সেখানে একমাত্র ভরসা। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি চেয়েছেন স্থানীয়রা। চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ এবং হাইমচর উপজেলার প্রায় ৪০টি চর পদ্মা ও মেঘনা নদীতে। এগুলোই প্রায় ৪ লাখ মানুষের বসবাস। স্কুল, কলেজ, হাসপাতাল আর ব্যবসার জন্য প্রতিদিনই উপজেলা আর জেলা সদরে যেতে হয় বাসিন্দাদের। তবে এই যাত্রায় একমাত্র মাধ্যম নৌযান। কোনো বিকল্প না থাকায় ছোট ট্রলারে ঝুঁকি নিয়ে নদী পার হতে হয়। এসব ট্রলারে নিরাপত্তা ব্যবস্থা থাকে না বললেই চলে। যাত্রীও নেওয়া হয় ধারণ ক্ষমতার বেশি। বর্ষায় নদী উত্তাল থাকায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে ট্রলার মানুষ আনতে ওঠে এই জায়গায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা নাই। হয়, ব্যাটা ঝুঁকি দেয়, একটা ক্ষয়ক্ষতি হয়। আমরা শহর থেকে সবসময় দুধ নিয়ে আসি। যদি ট্রলারগুলোতে বয়ার জ্যাকেট থাকে আমরা সবসময় নিরাপত্তা আইতে পারি। ট্রলার চালকদের দাবি তারা লাইফ জ্যাকেট রাখেন, তবে অর্থ সংকটে যাত্রীর তুলনায় নিরাপত্তা সরঞ্জাম কম। এজন্য সরকারি সহযোগিতা চেয়েছেন তারা। বাতাস হইলে আমরা লাইফ জ্যাকেট এবং বয়া আছে, আমরা ওইরকম সেফটি দিয়েই আমরা আনি। সরকারও যদি আমাকে লাইফ বয়া অথবা বয়া যদি কিছু সহায়তা করে তাহলে আমাকে একটু সুবিধা হয়। বিআইডব্লিউটিএ বলছে, নিয়ম না মেনে ঝুঁকি নিয়ে চলা ট্রলারগুলো তদারকি করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানাকে আমরা নির্দেশনা দিয়েছি যে এই সমস্ত জাহাজ যখন লঞ্চ মানে এই ট্রলারগুলো যখন বৈরী আবহাওয়া থাকবে এবং নদী উত্তাল থাকবে তখন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। চাঁদপুরে এসব চর থেকে প্রতিদিন ২৫০ ট্রলারে প্রায় ১০,০০০ মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক বেড়েছে ৩১.৮৪ পয়েন্ট, শেয়ার দর বেড়েছে ৪৬ ভাগ বেশি প্রতিষ্ঠানের। তবে আগের দিনের চেয়ে কমেছে লেনদেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৯৯.১৫ পয়েন্ট। রোববার দিনের শুরু থেকে ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 2 ঘন্টায় প্রধান সূচক বাড়ে সর্বোচ্চ ৫২ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের উত্থান হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক ৩১.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৪৪৭ পয়েন্টে। এদিকে মূল্যসূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে ৬১৯.২৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮৯ কোটি টাকা। হাত বদলে অংশে নেওয়া ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৪৭টির প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে সিভিও, দ্বিতীয় সোনালী পেপার এবং তৃতীয় অবস্থানে আছে সামিট অ্যালায়েন্স।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে আছে এক্সিম ব্যাংক, দ্বিতীয় জিএসপি ফাইন্যান্স এবং তৃতীয় অবস্থানে আছে প্রগতি ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৯৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫,১৭৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ১০,৯০,০০,০০০ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।